বন্ধুরা, তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা রয়েছো, তোমাদের সেমিস্টার 1 প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য বিশেষ কয়েকটি বাছাই করা 40টি প্রশ্নপত্র সেট নাম্বার 3 নম্বর সেটটা নিয়ে আমরা আলোচনা করছি। যেহেতু উত্তর সহ আলোচনা করব, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। আর উত্তর সহ আলোচনা করছি, পাশাপাশি তোমার বন্ধুদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আর এই প্রশ্নপত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বোর্ডের নির্দেশ অনুযায়ী করা হয়েছে। অবশ্যই তোমরা দেখতে থাকো আর তোমাদের প্র্যাকটিস করতে থাকো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমাকে ফ্রেন্ড হিসেবে বানিয়ে নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে। আর আমরা বানাবো তোমাদেরকে ক্লাসের টপার। আমরা এর আগেও কয়েকটা সেট আলোচনা করেছি, সেট 1, সেট 2, সেট 3, এটা সেট নম্বর 3। এছাড়া মডেল প্রশ্নপত্র, বোর্ডে তৈরি মডেল প্রশ্নপত্র সম্পূর্ণ আমরা আলোচনা করেছি, উত্তর সহ আলোচনা করেছি, তাই তোমরা সেগুলো দেখতে পারো। চলো আজকে এই ভিডিওটা শেষে তোমরা দেখবে। প্রথম প্রশ্ন, রসের জন্য গাছ কেটেছেন কে? দেখো প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন, রসের জন্য গাছ কেটেছেন কে? দেখো আমি তোমাদেরকে তাড়াতাড়ি উত্তরটা বলে দিই, তোমরা পারলে খাতায় নোটস করতে পারো, অথবা যেহেতু সম্পূর্ণ সিলেবাস থেকে আছে তোমরা তাড়াতাড়ি প্র্যাকটিস করো, একবার দুবার দেখে নাও, তাহলে তোমরা মুখস্থ হয়ে যাবে তোমাদের। রসের জন্য গাছ কেটেছেন কে? উত্তর হয়ে যাবে কি অপশন নাম্বার সি, অর্থাৎ তারক খুড়ো। রসের জন্য গাছ কেটেছিলেন তারক খুড়ো। নেক্সট অপশন নাম্বার 2 নম্বর প্রশ্নের উত্তর দেখো, সোহাই হরি ও তার পরিবারকে এক ঘরে করবে বলে কোথায় আলোচনা হয়েছে? উত্তর হবে অপশন নাম্বার বি, অর্থাৎ চৌধুরীদের চণ্ডী মণ্ডপে সোহাই হরি ও তার পরিবারকে এক ঘরে করবে বলে এটা আলোচনা হচ্ছিল। ওকে, আলোচনা হয়েছে, আমরা যেটা জানতে পেরেছি পুঁইমাচা গল্প থেকে। নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্ন, রাধিকে তার মা পাকা পইনাটাগুলো কোথায় ফেলে দিয়ে আসবে বলে বলেছেন? রাধিকে 3 নম্বর প্রশ্নের উত্তর কোথায় ফেলে দিয়ে আসার কথা বলেছে? 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নের উত্তর হবে খিড়কির পুকুরের ধারে, অর্থাৎ রাধির মা তার পাকা পয়নাটাগুলো খিড়কির পুকুরের ধারে ফেলে দেওয়ার কথা বলেছে। নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, খেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে? দেখো উত্তর হবে বৈশাখ মাসে, খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসে। নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, সোহাই হরি হঠাৎ কোথা বন্ধ করিয়া জোরে জোরে মিনিট কতক ধরিয়া হুঁকায় টান দিতে লাগলেন। তো সোহাই হরি এরূপ করার কারণ কি? উত্তর হবে সি এরটা। দেখো, অর্থাৎ খেন্তির শোক সংবরণ করার চেষ্টা করছিলেন সোহাই হরি, তার জন্য বন্ধ করিয়া জোরে জোরে মিনিট কতক হুঁকায় টান দিতে লাগলেন। সোহাই হরি এরূপ করেছিল কারণ হচ্ছে খেন্তির শোক সংবরণ করার চেষ্টা করেছিলেন। নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, একেবারে চামার এরূপ বলার কারণ কি? উত্তর হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ সোহাই হরি পণের বকেয়া টাকা না মেটাতে পারায় তার শ্বশুরবাড়ির লোক পিতৃগৃহে যেতে দেয়নি, তাই উক্ত কথাটি বলা হয়েছে একেবারে চামার। 7 নম্বর প্রশ্ন দেখো, খেন্তিকে হলদেটে বড় পুঁইশাক দিয়েছিল কে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা হয়তো পড়ে থাকবে, খেন্তিকে হলদেটে বড় পুঁইশাকগুলি কে দিয়েছিল আর কোথা থেকে চিংড়ি মাছ এনেছিল, এটা কিন্তু তোমরা জানবে। তো পুঁইশাক দিয়েছিল কিন্তু কে হবে? রায় কাকা। ওকে, রায় কাকা খেন্তিকে হলদেটে বুড়ো পুঁইশাকগুলো দিয়ে দিয়েছিল। 8 নম্বর প্রশ্ন দেখো, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো, অর্থাৎ কোনটা প্রথমে আছে, কোনটা দ্বিতীয় আছে, কোনটা সেকেন্ড আছে, এগুলো তোমাদেরকে বলতে হবে। তো এটা হচ্ছে তোমাদের কত নম্বর? 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ এখানে যে 4টে অপশান আছে, প্রথমে বি হবে, তারপর ডি হবে, তারপর সি হবে, তারপর এ হবে, মনে রাখবে। তাহলে বি এরটা প্রথম, অর্থাৎ এই ঘটনাটা তোমাদের প্রথমে আছে, দেখবে যে কালীময়ের চণ্ডী মণ্ডপে সোহাই হরির ডাক পড়ে। তারপরে আছে এই ঘটনাটা, অর্থাৎ চোখের জলে অন্নপূর্ণার গলা ধরে আসে। তারপরে আছে সিয়েরটা, যে খেন্তি রোগাক্রান্ত হয়ে পড়ে, এবং শেষে আছে খেন্তিকে তার শ্বশুরবাড়ি লোক টালার আত্মীয়ের বাড়িতে রেখে দিয়ে এসেছিল। অর্থাৎ 8 নম্বর যে প্রশ্ন, সেটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। তোমরা ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো, এবং তোমাদের যে পাঠ্য বই আছে সেখানে কোন ঘটনাটা আগে আছে বা লাইনগুলো দাগ দিয়ে রাখতে পারো। এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এবছর আসছে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এমসিকিউ বললে এমসিকিউ যে কত রকমের হতে পারে এবার তোমরা বুঝতে পারবে। 9 নম্বর প্রশ্ন দেখো, গঠনগত দিক থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি জাতীয় কবিতা? গঠনগত দিক থেকে আমরা যদি বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি একটি কি কবিতা? 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে চতুর্দশপদী কবিতা। কি? আচ্ছা বলো, তোমরা জানলে কমেন্ট করে দাও। উত্তর হয়ে যাবে সনেট, চতুর্দশপদী কবিতা। ঠিক, সনেট অর্থাৎ চতুর্দশপদী কবিতা, অষ্টক এবং ষষ্ঠের, অষ্টক এবং ষষ্ঠক যে অধ্যায় আছে দুটি স্তবকে কিন্তু বিভক্ত। 8-6-14টা লাইন আছে, তোমরা দেখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, কনফুসিয়াস কে ছিলেন? কনফুসিয়াস চীনের দার্শনিক কি? চলো দেখে নিই, কনফুসিয়াস কে ছিলেন? 10 নম্বর প্রশ্ন, সঠিক আনসার হবে একজন নীতিবাদী দার্শনিক, মনে রাখবে কনফুসিয়াস একজন নীতিবাদী দার্শনিক। চলো নেক্সট প্রশ্ন, চারবাক কি? চারবাক অবশ্যই একটা নাস্তিক দর্শন, তাহলে তোমরা যারা ফিলোসফি নিয়েছো তোমরা জানো সব থেকে ভালো। তো 11 নম্বর প্রশ্নের উত্তর হবে বি, অর্থাৎ ভারতের একটি নাস্তিকবাদী দর্শন হচ্ছে চারবাক। 12 নম্বর প্রশ্ন দেখো, পণ্ডসম কথার অর্থ কী? মোস্ট ইম্পর্টেন্ট, পণ্ডসম মানে কি?
12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি, অর্থাৎ বৃথাশ্রম। বর্ণশ্রম কথার অর্থ হচ্ছে বৃথাশ্রম। নেক্সট প্রশ্ন চলে আসবো 13 নম্বর প্রশ্ন, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে। এখানে মহাপর্বত বলতে কাকে বোঝানো হয়েছে? চলো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এখানে মহাপর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো 14 নম্বর প্রশ্নে দেখো, কবির মতে সব বাধা ব্যবধান, দেখো বলা হয়েছে কবির মতে সব বাধা ব্যবধান কোথায় এক হয়ে গেছে? সাম্যবাদের কাছে হবে কি? দেখে না উত্তর হবে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হ্যাঁ অবশ্যই সাম্যবাদের কাছে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কবির মতে সব বাধা ব্যবধান এক হয়ে গেছে সাম্যবাদের কাছে, মনে রাখবে। চলো 15 নম্বর প্রশ্ন, প্রদত্ত বিবৃতি বি এবং কারণকে কা দ্বারা চিহ্নিত করা হয়েছে? দেখো এর উপর ভিত্তি করে সঠিক উত্তরটি তোমাদেরকে নির্বাচন করতে হবে। প্রথমে কি বলেছে দেখো, বিবৃতিতে মন্দির, কাবা এগুলি ঈশ্বর আল্লাহর সাথে সম্পৃক্ত। মন্দির, কাবা এগুলো ঈশ্বর আল্লাহর সাথে সম্পৃক্ত। কারণ বলছে এখানে স্থান হৃদয়ের উপরেও, এগুলি স্থান হৃদয়ের উপরেও। তাহলে এখানে দেখো বলছে বিবৃতি এবং কারণ দুটোই ঠিক, বিবৃতির যথাযথ ব্যাখ্যা দিয়েছে। বিবৃতি এবং কারণ কি দুটোই ঠিক, তাহলে কোনটা অ্যান্সার হতে পারে বলো? মন্দির, কাবা এগুলি ঈশ্বর আল্লাহর সঙ্গে সম্পৃক্ত কি, বা এগুলি স্থান হৃদয়ের উপরে, তাহলে কোনটা হবে? 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সি, অর্থাৎ বি ঠিক কিন্তু কা, অর্থাৎ বিবৃতি ঠিক কিন্তু কারণ কিন্তু ভুল। বিবৃতিটা ঠিক, কারণ কি মন্দির, কাবা এগুলি ঈশ্বর আল্লাহর সঙ্গে সম্পৃক্ত, এটা আমরা জানছি, কিন্তু এগুলো স্থান হৃদয়ের উপরে, এটা কিন্তু ঠিক নয়। অর্থাৎ বিবৃতি ঠিক হলেও কারণ কিন্তু ভুল। এগুলি স্থান হৃদয়ের উপরের বলেই মন্দির, কাবা এগুলি ঈশ্বরের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত এমনটা নয়। চলো নেক্সট প্রশ্ন, বিড়াল প্রবন্ধের কথক, অর্থাৎ 16 নম্বর প্রশ্ন, কথক হুঁকো হাতে ঝিমোতে ঝিমোতে সম্রাটের কথা ভাবছিলেন। তো কোন সম্রাটের কথা ভাবছিলেন? সবথেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেখো, 16 নম্বর প্রশ্ন, আমরা আগের সেটে ওই প্রশ্নটা আলোচনা করেছি, রিপিট হচ্ছে, অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন সম্রাটের কথা ভাবছিলেন? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি, অর্থাৎ নেপোলিয়ন। চলো 17 নম্বর প্রশ্ন দেখো, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। এখানে কি না দেওয়ার কথা বলা হয়েছে? তথাপি আমাকে ডাকিয়া দেয় না। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? উত্তর হবে সি, অর্থাৎ মাছের কাঁটা পাতের ভাত, এলে কিন্তু ডাকিয়া দেয় না। এখানে কি না দেওয়ার কথা বলা হয়েছে? তো আমাদের উত্তর অনুযায়ী মাছের কাঁটা পাতের ভাত এটা হতে পারে। তো তোমরা এটা দেখে নেবে, দুধও হতে পারে। তোমরা একবার এটা তোমাদের সহায়িকা বই বা তোমাদের যে টেক্সট বই সেটা কিন্তু এই লাইনটা তুলে আছে, দেখবে এই লাইনটা থেকে একবার দেখে নেবে, কমেন্ট করে দিতে পারো। 18 নম্বর প্রশ্ন দেখো, একটি সরিষাভর আফিং, এক সরিষাভর আফিং এর অর্থ কি? এক সরিষাভর, এটা কিন্তু তোমাদের প্রথম লাইনটাতে হয়তো আছে, আমরা পড়াচ্ছিলাম। এক সরিষাভর আফিং এর অর্থ কি? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সরষের একটা দানার তুল্য আফিম। এক সরিষাভর আফিং এর শব্দের অর্থ। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন আমরা চলে আসছি, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলাও। এরকম প্রশ্ন কিন্তু তোমরা পাবে পরীক্ষায়, তোমরা মিলিয়ে নিও। কীরকম প্রশ্ন? দেখো বিড়াল এর সাথে কোনটা হবে? নসিরাম বাবু, মঙ্গলা এবং প্রসন্ন, তো কোনটার সাথে কোনটা হবে? তো 19 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান নাম্বার বি, অর্থাৎ একের দাগের সাথে হবে সি, অর্থাৎ বিড়ালের সাথে কী হবে? কমলাকান্তের দপ্তর, বিড়াল হবে কমলাকান্তের দপ্তর। 2 নম্বর ডি, অর্থাৎ নসিরাম বাবু হবে ছোট জমিদার। 3 নম্বর এ, অর্থাৎ মঙ্গলার সাথে হবে গাভীর সম্পর্ক, কারণ মঙ্গলা গাভী। আর প্রসন্ন কী হবে? 4 নম্বর প্রশ্ন হচ্ছে বি, অর্থাৎ প্রসন্ন হবে গোয়ালিনী। ওকে, চলো নেক্সট প্রশ্নে আমরা চলে আসবো, ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়েছে, এখানে কোন পুরস্কারের ইঙ্গিত আছে? তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ওয়াটারলুর যুদ্ধে জয়ের ফলে ফ্রান্সের কাছ থেকে প্রাপ্ত যে ক্ষতিপূরণ, ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গেছে, এখানে এই পুরস্কারের কথাই বলা হয়েছে। চলো নেক্সট প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন হচ্ছে, চারণ কবি কবিতাটি মূল কোন ভাষায় লেখা? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চারণ কবি এর লেখক হচ্ছে ভারভারা রাও, তো তিনি কোন ভাষায় লিখেছিলেন কবিতাটি? এটা আমরা এখন জানবো। উত্তর হবে সি, অর্থাৎ তেলেগু ভাষার কবি চারণ কবি, কবিতাটির লেখক হচ্ছে লেখক হচ্ছে ভারভারা রাও, তিনি তেলেগু ভাষায় এই কবিতাটি লিখেছিলেন, চারণ কবি কবিতাটি, মনে থাকবে। চলো 22 নম্বর প্রশ্ন, নিয়মকানুন যখন সব লোপাট, এখানে কোন নিয়মকানুনে কোথায় বলা হয়েছে বলো? নিয়মকানুন যখন সব লোপাট, এখানে রাষ্ট্র শাসনের নিয়মকানুন বলা হয়েছে, মনে রাখবে, রাষ্ট্র শাসনের নিয়মকানুন। 23 নম্বর প্রশ্ন, পেলাওয়াদের বাড়ির কোথায় পড়ে থাকা থুরথুরে বুড়োটি বলছে পরনে ছিল ড্যাশ? পেলাদের বাড়ির পিছনে, সামনে, উঠানে পিছনে, না কী ছিল বলো? ন্যাকড়া কোনি পোশাক তো আমরা পড়েছি বইয়ে, তাহলে কোনটা হবে? অপশান নাম্বার বি। 23 দাগের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, অর্থাৎ পেলাদের বাড়ির উঠোনের পিছন কোনায় এখানটা হবে ন্যাকড়া কোনুনির পোশাক পরিহিত ছিল সেই বুড়োটি, থুরথুরে বুড়োটি। নেক্সট প্রশ্ন, চলো সত্য মিথ্যা নির্ণয় করে, এরকম তোমাদের প্রশ্ন কিন্তু আসবে, কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদেরকে বলতে হবে। পাদ্রির সঙ্গে বা পাদ্রে কোন গাছের সঙ্গে থুরথুরে বুড়ো দেবদূত সুলভ আচরণ করেনি, এটা কি সত্য কথা? অবশ্যই সত্য কথা, নাকি? অবশ্যই। চলো দেবদূতকে সবাই ভয় পেতে শুরু করে। তারপরে বলা হচ্ছে থুরথুরে বুড়োর জন্য পেলাওয়াদের অনেক টাকা নষ্ট হয়, থুরথুরে বুড়োর জ্বর শেষ পর্যন্ত সেরে গিয়েছিল। তো 24 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে?
অ্যান্সার হবে বি, অপশন নাম্বার বি, অর্থাৎ 1 নম্বর সত্য কিন্তু 2 নম্বর মিথ্যা। থুত্তুরে বুড়োকে সবাই যে দেবদূতকে সবাই ভয় পেতে শুরু করে এমনটা নয়। 3 নম্বর মিথ্যা। এটাও যে থুত্তুরে বুড়োর জন্য পেলার অনেক টাকা নষ্ট হলো, নষ্ট কোথায় হয়েছে, টাকা ভর্তি হয়ে গেছে দেবদূতকে পাওয়াই। ওকে, থুত্তুরে বুড়োটার জন্য সার্কাসের মতো। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন যেটা বলছিলাম যে থুত্তুরে বুড়োর জ্বর শেষ পর্যন্ত সেরে গেছিলো, এটা অবশ্যই সত্য। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন। বক্তব্য বিষয়ে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি গ্রহণযোগ্য? দেখো, প্রথমে বলছে বক্তব্য 1, বর্ষায় পেলাওয়াদের উঠোনে প্রচুর কাঁকড়া উঠে এসেছিল। অপশন নাম্বার 2 বলছে কাঁকড়ার লোভে বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়ো তাদের বাড়িতে আসে। তাহলে বক্তব্য 1 ঠিক, বক্তব্য 2 গ্রহণযোগ্য নয়। তো এখানের মধ্যে কোনটা, এই 4টে অপশনের মধ্যে কোনটা হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বক্তব্য 1 সঠিক। যেমন বর্ষায় পেলাওয়াদের উঠোনে প্রচুর কাঁকড়া উঠেছিল, এটা আমরা দেখেছি, বইয়ে পড়েছি, এটা অবশ্যই ঠিক। কিন্তু বক্তব্য 2 অর্থাৎ কাঁকড়ার লোভে বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়ো তাদের বাড়িতে আসে, এটা কিন্তু একদম ভুল কথা। তাহলে বক্তব্য 1 ঠিক এবং বক্তব্য 2 কিন্তু গ্রহণযোগ্য নয়। চলো 25 এর পর 26 নম্বর প্রশ্নের অ্যান্সার দেখে নেব। 26 নম্বর প্রশ্নটা কি আছে, যে নব্য ভারতীয় আর্য ভাষার সূচনাকাল মোটামুটি ভাবে কত শতাব্দী? 26 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন নাম্বার এ, অর্থাৎ 9ম শতাব্দী। নব্য ভারতীয় আর্য ভাষার সূচনাকাল মনে রাখবে মোটামুটি 9ম শতাব্দী, নব্য ভারতীয় আর্য ভাষার সূচনাকাল। সো নেক্সট প্রশ্ন দেখো, বলছে গ্রন্থ সাহেব রচিত হয়েছে কোন লিপিতে? গ্রন্থ সাহেব অর্থাৎ 27 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গ্রন্থ সাহেব, এটা হচ্ছে গুরুমুখী লিপিতে। গ্রন্থ সাহেব লিখিত হয়েছে, এটা মনে রাখবে গুরুমুখী লিপিতে। 28 নম্বর প্রশ্ন দেখো, 1961 খ্রিস্টাব্দে ড্যাশ জনসমীক্ষাতে দেখা গেছে যে ভারতবর্ষে মাতৃভাষার সংখ্যা কটি? দেখো, ভাষা থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে, ভাষা থেকে অনেকটাই নাম্বার আসবে। 1961 খ্রিস্টাব্দে জনসমীক্ষাতে দেখা গেছে ভারতে মাতৃভাষার সংখ্যা কটি? তো 28 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? অপশন নাম্বার সি, অর্থাৎ 1652টি মাতৃভাষা রয়েছে। মনে রাখবে ভারতে মাতৃভাষার সংখ্যা রয়েছে 1652টি। চলো 29 নম্বর প্রশ্ন চলে আসবো, দ্রাবিড় ভাষা বংশজাত প্রায় অবিমিশ্র ভাষা কোনটি? দ্রাবিড় ভাষা বংশজাত প্রায় অবিমিশ্র ভাষা, অর্থাৎ 29 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা দেখব ডি, অর্থাৎ তামিল। দ্রাবিড় ভাষা বংশজাত প্রায় অবিমিশ্র ভাষা হচ্ছে তামিল। 30 নম্বর প্রশ্ন দেখো, অস্ট্রো এশিয়াটিক শাখার অন্তর্গত কটি ভাষা ভারতে প্রচলিত? অস্ট্রো এশিয়াটিক শাখার অন্তর্গত কটি ভাষা ভারতে প্রচলিত রয়েছে? এই মুহূর্তে সবথেকে একটা প্রশ্ন দেখো, 30 নম্বর প্রশ্ন, যেটা বলবো হয়ে যাবে 65টি। মনে রাখো, অস্ট্রো এশিয়াটিক শাখার অন্তর্গত 65টি ভাষা যেটা হচ্ছে ভারতে প্রচলিত আছে, মনে থাকবে। চলো নেক্সট প্রশ্নে চলে আসি, 31 নম্বর প্রশ্ন। প্রাচীন ভারতীয় আর্য ভাষার কোন আঞ্চলিক রূপ থেকে মাগধী প্রাকৃত ভাষার জন্ম হয়? কোনটা হবে? 31 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ প্রাচ্য। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচ্য আঞ্চলিক রূপ থেকে প্রাকৃত ভাষার মাগধী প্রাকৃত ভাষার জন্ম হয়, মনে রাখবে। আচ্ছা 32 নম্বর প্রশ্ন দেখো, ভাষা বিবর্তনে কোন স্তরের পর বাংলা ভাষার উদ্ভব ঘটে? ভাষা বিবর্তনে কোন স্তরের পর? কোনটা হতে পারে? 32 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে মাগধী অবহট্ট। ভাষা বিবর্তনের মাগধী অবহট্ট, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই বাংলা ভাষার উদ্ভব কিন্তু ঘটে যায়। চলো 33 নম্বর প্রশ্ন চলে আসবো, চৈতন্য জীবনী কাব্যগুলি কীরকম? এর হচ্ছে কোন নিদর্শন? চৈতন্য জীবনী কাব্যগুলি কোন জিনিসের নিদর্শন? 33 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে কি? অপশন নাম্বার বি, অর্থাৎ অন্তমধ্য বাংলার নিদর্শন। মনে থাকবে, অন্তমধ্য বাংলার নিদর্শন হচ্ছে চৈতন্য জীবনী কাব্য।